342টি মৌ স্বাক্ষরিত হয়েছে। 1,29,300 কোটি টাকার সম্ভাব্য বিনিয়োগ। ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ শেষ হতেই প্রশাসনের অন্দরে ও শিল্প মহলে খুশির হাওয়া। বিশেষজ্ঞরা দাবি করছেন এই বিনিয়োগ বাস্তবায়িত হলে নাকি রাজ্যের অর্থনীতির মানচিত্রই বদলে যাবে। পরিসংখ্যানটা শুনতে দারুণ, কাগজের পাতায় দেখতেও বেশ লোভনীয়, কিন্তু প্রশ্ন হলো মাঠ পর্যায়ে থাকা রাজ্যের লাখ লাখ বেকার যুবরা এই পরিসংখ্যান দেখে কতটা আশ্বস্ত হতে পারছে। শিল্প ও বাণিজ্য দপ্তরের ইঙ্গিত তথ্য প্রযুক্তি অর্থাৎ আইটি, কৃষিভিত্তিক শিল্প, রাবার, বাঁশ, পর্যটন এবং লজিস্টিক সেক্টরের সিংহভাগ বিনিয়োগ আসার কথা বা সম্ভাবনা রয়েছে। কিন্তু রূঢ় বাস্তব হলো এই বিনিয়োগের মাধ্যমে আগামী দিনে রাজ্যের বড় কোনো শিল্প কারখানা গড়ে ওঠার সম্ভাবনা কতটা বাস্তবসম্মত। ত্রিপুরায় শিল্পায়নের পথে জমি অধিগ্রহণ, পরিকাঠামো এবং ভৌগোলিক দূরত্বের যে চিরাচারিত বাধাগুলো রয়েছে সেগুলোকে ডিঙিয়ে এই 342টি চুক্তি সত্যি কি কলকারখানার রূপ নিতে পারবে, নাকি বেশিরভাগ ফাইল সেই লাল ফিতের ফাঁসি আটকে থাকবে? শিল্পপতিরা রাজ্যে এলেন, ছবি তুললেন, চুক্তি সই করলেন, ব্যাস এটুকুই কি শেষ, নাকি এই কনক্লেভ সত্যি ত্রিপুরার যুবদের ভবিষ্যৎ উজ্জ্বল করার প্রথম ধাপ? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ কি যুবদের ভাগ্যের চাবিকাঠি, তা নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট ডিওয়াইএফআই নেতৃত্ব সুমন দেব এবং প্রদেশ বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষ। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রথমে আপনার কাছে আসি সুমনবাবু। 1,29,300 কোটি টাকার সম্ভাব্য বিনিয়োগ, সোজা সাপটা প্রশ্ন আমার, এই বিনিয়োগের কতটা নতুন শিল্প স্থাপনে যাবে এবং কতটা শুধুই প্রস্তাবের পর্যায়ে থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আপনি বা আপনারা মনে করেন? নমস্কার। শুরুতেই যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে ডিওএফআই এর পক্ষ থেকে এবং আমার নিজের তরফ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতেই যে বিষয়টা আজকে না বললেই না হয়, আজকে আমাদের অন্ততপক্ষে আমরা মনে করছি সবার জন্য একটা দুঃখের দিন। শুরুতেই আমাদের রাজ্যের ডিজিপি, ওনার যে আকস্মিক প্রয়াণ হয়েছে, ওনার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি সংগঠন এবং আমার ব্যক্তিগত তরফ থেকে। ওনার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, এটা শুরুতেই বললাম, কারণ অত্যন্ত দুঃখের আজকের এই ঘটনাটা আমাদের কাছে। যাই হোক, যে বিষয়টা সঞ্চালক সাহেব আমার কাছে বললেন, দেখুন এই বিষয়টা তো আজকে এই ডেস্টিনেশন ত্রিপুরা, এটা শুধুমাত্র যদি বলি যে 2026 সালে হয়েছে, বিষয়টা এরকম না। তার আগেও যদি আমরা লক্ষ্য করি 2021, 2023, 2025, বিশেষ করে এই তিনটা ইয়ার যদি আমরা ধরি, আমাদের রাজ্যে এরকম ধরনের ডেস্টিনেশনের ত্রিপুরার বা এরকম ধরনের বিষয় আমাদের রাজ্যে আমরা প্রত্যক্ষ করেছিলাম। এবং এই প্রতিটা ক্ষেত্রেই যখন বিজনেস আমাদের রাজ্যে শিল্পপতিরা এসছেন বা লক্ষ কোটি টাকার সেখানে আলোচনা হলো, মৌ স্বাক্ষরিত হলো, আমরা এই রাজ্যের যুবরা এবং এই রাজ্যের একজন নাগরিক হিসাবে আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম যে আমাদের রাজ্যের এই এত লক্ষ কোটি কোটি টাকার যখন যদি শিল্পপতিরা এসে বিনিয়োগ করেন, তাতে করে আমাদের রাজ্যের শিল্প কারখানায় অর্থাৎ একটা আমূল পরিবর্তন হবে। এবং তাতে করে বিশেষ করে আমরা যে বিষয়টা বলতে চাইছি, আমরা ডিওএফআই করি প্রতিদিনকার যে লড়াই বেকারদের কর্মসংস্থানের দাবিতে, আমরা আশা করেছিলাম অন্ততপক্ষে আমাদের রাজ্যের যারা বেকার আছেন, ছেলে মেয়ে যারা আছেন, বেকার যুবক যুবতী, তাদের কর্মসংস্থান হবে। কিন্তু এই যে তিনটা ইয়ার বললাম, 2021, 2023, 2025, লাস্ট আমরা এই কয়েকদিন আগে 2026-এর ডেস্টিনেশন ত্রিপুরা আমরা সেরে আসলাম। কিন্তু এই গত দিনের যে অভিজ্ঞতা হচ্ছে এরকম কোনো বিষয় কিন্তু বা তার যে প্রতিফলন আমাদের রাজ্যের মানুষ বা আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীরা বা আমিও একজন যুবক হিসাবে এটা দেখতে পাইনি। এটা অত্যন্ত হতাশাজনক আমাদের কাছে মনে হচ্ছে। ফলে আপনি যে প্রসঙ্গটা আমাকে বললেন যে এই যে 2026 সালে গত কিছুদিন আগে যে ডেস্টিনেশন ত্রিপুরার নাম করে যে লক্ষ কোটি টাকার বাজেট অথবা যে স্বপ্নগুলি আমাদের সামনে এসছে, এটা আমার দিক থেকে সন্দেহ প্রকাশ করছি যে কতটা হবে। যদি হয় তাহলে ভালো, এই রাজ্যের শিল্প আসুক, কারখানা আসুক,
এটা এই রাজ্যের নাগরিক হিসেবে অন্ততপক্ষে আমি এটা চাইবো, আমার সংগঠন এটাই চাইবে, এতে করে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হোক, এটা আমরা চাইছি। আশা করি যদি এরকমটা হয় ভালো, তবে সন্দেহ অবশ্যই প্রকাশ করছি যে বিগত দিনের অভিজ্ঞতাটা সেটা ভালো না। তার নিরিখে বিগত দিনের নিরিখে আপনারা সন্দেহ প্রকাশ করছেন যে এই সত্যি যে বিনিয়োগের কথা বলা হচ্ছে, এই অর্থের কথা বলা হচ্ছে, অর্থরাশি বিনিয়োগ হবে বলে বলা হয়েছে, সেটা আদৌ হবে কিনা এবং সেটা রাজ্যের কোনো কাজে লাগবে কিনা। রানাবাবু, একই প্রশ্ন আপনার কাছে। আর যে অভিযোগ বা যে সন্দেহ প্রকাশ করলেন সুমন বাবু, সেটাও আপনি শুনলেন। নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আজ সোমবার যারা আমাকে শুনতে পারছেন, আমি প্রথমেই সকল রাজ্যবাসী সহ সবাইকে আমি জানাই দলীয় পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। পাশাপাশি আজ চতুর্থ দিন শেষ হয়ে পঞ্চম দিন হতে চলল রথযাত্রার। প্রভু জগন্নাথ মাসির বাড়িতে গেছেন, রথযাত্রার শুভেচ্ছা সবাইকে। এবং শ্রাবণ মাসের আজকে প্রথম সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবারে সকল আমাদের ভক্তবৃন্দকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকের এই পুণ্যতিথিতে। আজকে আমাদের রাজ্যে একটি আকস্মিক দুর্ঘটনা ঘটেছে, আমরা সকলেই জানি। আগামীকাল রাষ্ট্রীয় শোক দেওয়া হয়েছে সের জন্য। তো আমরা অবশ্যই আমরা মর্মাহত। আমাদের শ্রদ্ধেয় ডিজিপি যিনি ছিলেন উনি প্রয়াত হয়েছেন, কালকে আমরা রাষ্ট্রীয় শোক পালন করব সকলে। দেখুন, যেই বিষয়ের উপরে আপনি আলোকপাত করেছেন এবং যে বিষয়টা আমার প্যানেলিস্ট এটা নিয়ে স্বল্প আলোচনা করলো, আমি শুনলাম। দেখুন, এই যে বিজনেস কনক্লেভ 2026 ত্রিপুরা রাজ্যে হাপানিয়াতে 9 জুলাই এবং 10 জুলাই অনুষ্ঠিত হয়ে গেল। উনি বলছিলেন যে এর আগে 2021, 22, 23 কখন জানি হয়েছে, না, এরকম একদমই না। এই ধরনের বিজনেস কনক্লেভ ত্রিপুরা রাজ্যে এই প্রথম, এর আগে কখনো হয়নি। এত ধরনের, এত বেশি পরিমাণে দেশীয় এবং বিদেশীয় আমাদের শিল্পপতিদের নিয়ে এবং উদ্যোগপতিদের নিয়ে এই বড় পরিসরে আমাদের রাজ্যে এই প্রথম, এবং আমরা এতে আনন্দিত, আমরা উৎফুল্লিত। পাশাপাশি যদি আমি বলি বিগত দিনে কি হয়েছে, হ্যাঁ হয়েছে। কোথায় হয়েছে? তিনবার হয়েছে। কোথায় হয়েছে? পোলো টাওয়ারে হয়েছে। কি নিয়ে হয়েছে? আগর নিয়ে হয়েছে। হ্যাঁ, এবার আমাদের জানতে হবে যে ঠিক আছে, তিনবার হয়ে গেল আগর নিয়েই, কি হলো, আগর নিয়ে আমরা কি পেলাম সেটা তো জানতে হবে। হ্যাঁ, আগরে আমাদের সরকার প্রথমে এই রাজ্যের বুকে আগর পলিসি চালু করেছে, যেটা ভারতবর্ষের মধ্যে প্রথম, শুধু আমাদের রাজ্যে নয়, ভারতবর্ষে প্রথম আগর পলিসি। এই আগর পলিসির মাধ্যমে চাষিরা, আমি অল্প কথায় বলবো, পরবর্তী বিজনেস কনক্লেভ নিয়ে আলোচনা করছি। আমাদের যারা আগর চাষিরা আছে তারা আমাদের রাজ্যের যে উন্নত মানের আগরটা, আপনাকে আরেকটু বলি যে আমাদের ত্রিপুরা রাজ্যের আগরটা পুরো বিশ্বের মধ্যে, ভারতবর্ষে নয়, বিশ্বের মধ্যে উন্নত মানের আগর। এবং এই আগরের মধ্যে আবার অনেক ক্যাটাগরি আছে। যাই হোক, সবচাইতে উন্নত মানের আগরটা আমাদের রাজ্যের। এই আগরটা আমাদের রাজ্যের কৃষকরা অতি সহজে এবং নিজেই আজকে তারা কিসের মাধ্যমে, আজকে তাদের সাইটস ফর ত্রিপুরা একটা সার্টিফিকেটের মতোই ধরুন, এটা যাদের কাছে, কৃষকদের কাছে আছে, বিশেষ করে নর্থ ত্রিপুরাতে অনেক কৃষকের কাছে আছে, এবং যারা নিতে চায় নতুন করে তারাও পাবে, খুব ইজি প্রসেস এটা। সেটার মাধ্যমে তারা খুব সহজে, যেটা যেই জায়গা আগরের বিশেষ চাহিদা আমাদের পাশ্চাত্য দেশগুলোতে, সৌদি আরব, কুয়েত, এগুলোতে তারা খুব সহজেই তারা এগুলো দিতে পারবে, বিজনেস করতে পারবে, এক্সপোর্ট। হ্যাঁ, পাঠাচ্ছে। এবার আমি পরিসংখ্যানটাও দিয়ে দেব। এইবার আমাদের সরকারের সময়ে আর কি হয়েছে, আগর পলিসি ছাড়া জিআই ট্রেকিং হয়েছে। আমাদের রাজ্যের যতগুলো আগর গাছ আছে প্রত্যেকটা গাছের আজকে জিআই ট্রেকিং আছে, যেটা মানে অসম্ভব একটা ব্যাপারকে সম্ভব করেছে আমাদের সরকার। আর কি হয়েছে, আমাদের রাজ্যে বিগত দিনে দেখা গেছে যে সরকারিভাবে রাবারের চারা দেওয়া হয়, বাঁশের চারা দেওয়া হয়, এটা আমরা দেখেছি। কিন্তু আমাদের সরকারের আমলে বিনামূল্যে চাষিদের যারা উদ্যোগ নিয়ে কাজ করতে চায় তাদেরকে বিনামূল্যে আগর চারা দেওয়া হচ্ছে এবং বৃহৎ পরিসরে দেওয়া হচ্ছে। যে যতটা চায় তার জায়গার পরিমাণ যদি সে সাবমিট করে কাগজপত্র সহ, সেই পরিমাণ দেওয়া হচ্ছে। আগরটাকে শর্ট করুন, আমরা এইবার বর্তমানে আসি। এইবার এই আগর নিয়ে শুধুমাত্র আগরের যে আমাদের একটি মৌ স্বাক্ষর হয়েছে যে কোম্পানিগুলোর সঙ্গে,
সর্বনিম্ন যে মৌটা স্বাক্ষর হয়েছে 100 কোটির মৌ স্বাক্ষর হয়েছে আমাদের একটা আরবের একটা কোম্পানির সঙ্গে। এছাড়া আমাদের আগর নিয়ে আমাদের রাজ্যের কৃষকদের প্রত্যেক ক্ষেত্রে আমাদের সরকারি একজন আধিকারিককে, একজন অফিসারকে, আইএস লেভেলের একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে শুধুমাত্র আগর পলিসি সম্বন্ধীয় বিষয়গুলো কৃষকদের সঙ্গে। রানাবাবু আগর থেকে বেরিয়ে আসুন। এইবার আমি আসছি আমাদের এই কনক্লেভ থেকে আমরা কি পাবো? 2026 যেটা হয়ে গেল সবে মাত্র 9 জুলাই। কত টাকার মৌ স্বাক্ষর হয়েছে? 1,29,342 কোটি টাকার মৌ স্বাক্ষর হয়েছে। কতটা? 342টি মৌ স্বাক্ষর হয়েছে। এবার আমি ডিটেলসে যাচ্ছি না, আমি ডিটেলসে বলি। টিএসসিসিএল এর সঙ্গে 18,100 কোটি, টিআরইডি ট্রেডার সঙ্গে 12,900 কোটি, শিল্প ও বাণিজ্য দপ্তরের 30,000 কোটি, এরকম আমার কাছে পুরো তথ্য আছে। এইবার এই যে মৌ স্বাক্ষর হয়েছে, এই মৌ স্বাক্ষরের মধ্যে আমরা কি পাচ্ছি আমাদের তো জানতে হবে। এই যে আমার প্যানেলিস্ট বলল ছবি তুললাম, দেখলাম, আমরা কি পেলাম? হ্যাঁ, জানতে হবে, রাজ্যের মানুষের জানা দরকার। আমরা আজকের দিনে ভারতবর্ষের মধ্যে আমরা গেটওয়ে অফ ত্রিপুরা বানানো হয়েছে শুধুমাত্র নর্থ ইস্ট ভারতবর্ষের মধ্যে। এইবার কি করবে? এই যে আমাদের মাটির নিচ দিয়ে যে আমাদের ইন্টারনেট কানেকশন দেওয়ার কাজ শুরু হয়েছে সারা বিশ্বের মধ্যে, সেটা সমুদ্রের তল নিচ দিয়ে এসে আমাদের চট্টগ্রাম বন্দর হয়ে ত্রিপুরাতে আসবে এবং সারা ভারতবর্ষের মানুষ এতে উপকৃত হবে। এইটার একটা হাব, দুইটা হাবের জন্য জায়গা নির্ধারণ হয়েছে। একটা হয়েছে চানমারিতে, একটা হয়েছে হাপানিয়াতে। চানমারিতে যেই হাবটা হয়েছে সেটা শুধুমাত্র এয়ারটেল, আমরা যেটা জানি এয়ারটেলকে দেওয়া হয়েছে। এয়ারটেলের সঙ্গে 200 কোটি টাকার মূল স্বাক্ষর হয়েছে এবং এয়ারটেল খুব সহজেই কাজ শুরু করে দেবে। তারা সেখানে একটা হাব করবে। আরেকটা হাব কোথায় করবে হবে হচ্ছে, আরেকটা হাব হচ্ছে আমাদের হাপানিয়াতে, জায়গা দেখা হয়েছে। এইবার আমাদের যে আমরা আইটি সেক্টর বলতে আমরা কোথায় বুঝি? ব্যাঙ্গালোর বুঝি, আমরা হায়দ্রাবাদ বুঝি। ওকে, না আইটি সেক্টর, এই যে এরপরে নেক্সট বলুন আইটি সেক্টর আমাদের এই হাব থেকে এই হাবে রানাবাবু আপনি একটু আস্তে এই যে আইটি হাবের কথা আপনি বলছেন চানমারি এবং হাপানিয়াতে বলছেন, এই আইটি হাবে রাজ্যের যুবদের কতটা কর্মসংস্থান হবে সেটা বলুন। যুবরা সেটা শুনতে চাইছে। আপনি আগরে অনেক কথা বলেন, অনেক টাকা, আপনি খুব ভালো যুবদের কথা ভালো, রাজ্যের যুবকরা কিভাবে আজকে আপনি এখানে আমাদের এনকারার হিসেবে বসে আছেন। আজকে আমাদের কোনো পরিচিত ব্যক্তি বা আমাদের রাস্তা থেকে তুলে এনে যে কেউকে আপনার জায়গায় বসানো যাবে না। আপনি এটাতে এক্সপার্ট, আপনি এনকারারে এক্সপার্ট, আপনি ভালো বলতে পারেন। আজকে যে কেউকে এই জায়গায় আপনার জায়গায় বসানো যাবে না। কেন? ও এটা জানে না, পারে না। আজকে আইটি সেক্টরে যত দক্ষ এক্সপার্ট আছে তাদেরকে বসানো। এছাড়া কি আমাদের রাজ্যের ছেলেরা দক্ষ নয়? হ্যাঁ দক্ষ। আমাদের রাজ্যের ছেলেরা যে বিষয়ে দক্ষ, যেই মৌ স্বাক্ষর রয়েছে, যেই ফ্যাক্টরি গুলো বসবে, এই ফ্যাক্টরিতে কাজের ক্ষেত্রে প্রথমে দেখা হবে আমাদের এখানে ইঞ্জিনিয়ার বলুন বা অন্য সেক্টরে যারা এক্সপার্ট আছে, যারা দক্ষ আছে, তাদেরকে বসানোর কোথাও কোনো জায়গা আছে কিনা, জায়গাতে বসানো হলো। এইবার বাকি সিভিল ওয়ার্কের জন্য আমাদের রাজ্যের ছেলেরা মেয়েরা যারা কাজের সন্ধানী আছেন তারা কাজ পাবে। এইবার কি করা হবে? এইবার আমাদের ছেলেদেরকে, আমাদের রাজ্যের ছেলেদেরকে ট্রেনিং করানো হবে। ধরুন বিভিন্ন জায়গায় বাইরের ছেলেদের এনে যারা এক্সপার্ট তাদেরকে বসানো হয়েছে। এইবার আমাদের রাজ্যের ছেলেদেরকে ট্রেনিং করানো হবে ওই এক্সপার্ট বানানোর জন্য। তারপরে এখানে নিয়োগ করা হবে। এই হলো আমাদের একটা প্ল্যান। ওকে, আপনাদের প্ল্যান। আমি আসবো আপনার কাছে একবার। সুমন বাবু, আপনি শুনলেন রানাবাবু কি বললো? আপনি রানাবাবু বললেন যে আইটি হাব একটা সেক্টরের কথা উনি বললেন, এবং আপনি যে প্রশ্নটা তুলেছেন যে গত 3 বারে এই ধরনের ইনভেস্টর মিট হয়েছে, যেগুলোকে অবশ্যই বিজনেস কনক্লেভ বা ডেস্টিনেশন ত্রিপুরা নাম দেওয়া হয়নি, সেগুলো ইনভেস্টর মিট ছিল। সেখানে আগর চাষের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেই যে মৌ স্বাক্ষরিত হয়েছে সেটার বিনিয়োগও হয়েছে উনি বলেছেন, এবং চুক্তি হয়েছে, এবং দেশ বিদেশের বিজনেস পার্টনারদের সঙ্গে চুক্তি হয়েছে উনি বললেন, উনি আপনাকে পরিসংখ্যানও দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে এবারের যে বিজনেস কনক্লেভ, এখান থেকে একটা সেক্টরের কথা উনি বলেছেন, আইটি সেক্টরে। এই যে গেটওয়ে, ত্রিপুরাকে গেটওয়ে তৈরি করা হবে, হাব তৈরি করা হবে, আইটি হাব, চানমারিতে একটা এবং হাপানিয়াতে একটা। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে প্রশ্ন আসবে যে যুবরা এখানে কর্মসংস্থান পাবে কিনা, কারণ এইসব জায়গায়, এইসব সেক্টরে দক্ষ মানুষের প্রয়োজন হবে।
ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং এর জন্য হয়তো কিছু লেবার প্রয়োজন হতে পারে, আনস্কিল্ড লেবার প্রয়োজন হতে পারে, সেটা আমার রাজ্য থেকে পেয়ে যাবে। কিন্তু আমার রাজ্যে স্কিল্ড মানুষ কতটা আছে এই সেক্টরগুলোতে কাজ করার জন্য? উনি বললেন যতটুকু আমার রাজ্যে আছে ততটুকু রাখা হবে, তারপর আবার দক্ষ করা হবে। আপনার বক্তব্য? আমি এই প্রসঙ্গে যেটা বলতে চাইছি, দেখুন আমরা কি দেখছি এই রাজ্যের বিগত কয়েক বছর ধরে সরকারি যে দপ্তরগুলি আছে, উনি বেশ ভালো কথা বলেছেন, যদি এরকম একটা হয় যে আমাদের রাজ্যের বেকারদের কাজের সুযোগ হয়, আমি তো বলছি, আমি প্রথমও বলেছি এখন আবার বলছি, তাহলে আমরা সবচেয়ে বেশি খুশি হব আমরা, এতে কোনো সন্দেহের কোনো বিষয় নেই। আমি যেটা বলতে চাইছি যে এই রাজ্যের এই বিগত কয়েক বছরে যদি আমরা লক্ষ্য করি, সরকারি দপ্তরগুলিতে বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে, মানে কন্ট্রাকচুয়াল, আমি যেটা বলছি যে কন্ট্রাকচুয়াল করে দেওয়া হচ্ছে, এবং সেই ক্ষেত্রে যারা কন্ট্রাকচুয়ালে যারা কন্ট্রাক্ট পাচ্ছেন, তারা যদি আমাদের অভিজ্ঞতা হচ্ছে এই রাজ্যের মানে বহিরাজ্যের লোক বা ছেলে মেয়েরা বা যারা আছেন তারা এই কন্ট্রাক্টটা পাচ্ছেন, বিনিময়ে তারা আমাদের রাজ্যের কম বেতনে কম স্বল্প টাকায় দিয়ে কয়েকজন যুবককে নিচে বা বহিরাজ্য থেকেও যুবকদেরকে এখানে এনে ওরা কাজ দিচ্ছেন, যেহেতু কন্ট্রাকচুয়াল। ফলে আমি বলছি কোনটা, যে আমাদের রাজ্যের যারা, হ্যাঁ ঠিক যে একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার থাকবে, হ্যাঁ যে জায়গায় যে দক্ষতার একটা ব্যাপার থাকবে, অবশ্যই সেই জায়গাতে আমাদের মান্যতা দিতেই হবে। কিন্তু আমাদের রাজ্যের যা যুবক যুবতীদের আছে, সরকার উদ্যোগ নিয়ে যেই জায়গাতে ধরুন দক্ষতার প্রয়োজন আছে, অ্যাবসলিউটলি আমাদের রাজ্যের ফোকাসটা আমাদের রাজ্যের বেকার যুবক এবং যুবতীদের উপরে থাকুক। এক্ষেত্রে যদি ওদেরকে নিয়োগের প্রশ্নে যদি তাদেরকে বিশেষ কোনো দক্ষতার প্রয়োজন হয়, অবশ্যই সরকার যেন সেটাকে মানে তাদেরকে দক্ষ করারও যে দায়িত্বটা নিয়ে ওদেরকে নিয়োগ করার ব্যবস্থা যেন ওরা করে। আমি এটা আজকে আমাদের রাজ্যে বহুদিন ধরে স্কিল ডেভেলপমেন্ট চলছে। স্কিল ডেভেলপমেন্ট একটা আলাদা বিষয়, যেখানে আমরা দেখছি প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন প্রান্তে এই যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা, যুবরা, তারা ছাত্রছাত্রীরা, তারা কিন্তু স্কিল ডেভেলপমেন্টের আওতায় তাদের দক্ষতা বৃদ্ধি করছে। তাহলে এখন এখানে প্রশ্ন আসছে যে এই যদি আপনারা যেটা বলছেন যে সরকারি চাকরিতে আউটসোর্সিং নিয়ে বা কন্ট্রাকচুয়াল করে সেখানে চাকরি দেওয়া হচ্ছে, যারা দক্ষ বা যারা আনস্কিল তাদেরকে তাদের মতো করে কাজ দেওয়ার ব্যবস্থা, সেটা সরকারি দপ্তরে হোক বা বেসরকারি স্তরে হোক, সেটা করা হবে। এখন আপনাদের কাছে কি এই যে এখন এই বিজনেস মিট করা হলো, এখানে এখন বলা হচ্ছে যে এখানে এত টাকার মৌ স্বাক্ষরিত হয়েছে, এতগুলো মৌ স্বাক্ষরিত হয়েছে, এখানে শিল্প সম্ভাবনা বেড়েছে, আপনাদের কাছে কি অন্যরকম বা বাস্তবসম্মত কোনো বিকল্প অর্থনৈতিক রোডম্যাপ কি আছে? যদি বেসরকারি বিনিয়োগ ছাড়া রাজ্যে কিভাবে তাহলে বিপুল বেকারত্ব দূর হবে? শুনবাবু, দেখুন আমরা যেটা বলতে চাইছি, আমরা তো এরকম ধরনের যে ইয়েটা হয়েছে, যে আমরা এটা স্বাগত জানাচ্ছি, এটার আমরা বিরোধিতা করছি না, কিন্তু আমরা বলছি যে এরকম ধরনের উদ্যোগের ফলে যদি আমাদের রাজ্যে শিল্প আসে, কারখানা হয়, তাতে করে এটার বিরোধিতা আমরা না, আমাদের রাজ্য আরো সামনের দিন আরো এগিয়ে যাক, এটাই আমরা সবাই চাই। আমরা এই রাজ্যের এখন বিরোধী বলে সবটাকে বিরোধিতা করছি, ব্যাপারটা এরকম না। আমরা বলছি শিল্প আসুক, কারখানা হোক, আমাদের রাজ্যের বেকারদের কর্মসংস্থানের সুযোগ হোক, অবশ্যই প্রায়োরিটি যেন আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রশ্নে থাকে। ঠিক আছে, আপনার বক্তব্য স্পষ্ট। এই যে প্রতি বছর ত্রিপুরা থেকে হাজার হাজার ইঞ্জিনিয়ারিং, আইটি বা ম্যানেজমেন্ট পাশ করা যুবকরা কাজের খোঁজে ব্যাঙ্গালোর, পুনে বা কলকাতায় চলে যাচ্ছে, এই যে 342টি মৌ, মানে এগুলো কি মেধা পাচার রুখে দিয়ে যুবদের নিজের রাজ্যে থাকার নিশ্চয়তা দেবে বলে আপনি মনে করেন, আপনি বিশ্বাস করেন? একদম। দেখুন, আমাদের চিন্তাধারাটা কিন্তু শুধুমাত্র এরকম নয়। আপনারা একটু দেখুন বিষয়টা, যে আইটি সেক্টরে বা যেগুলো মৌ স্বাক্ষরিত হলো, এখানে তো আমাদের রাজ্যের যারা কাজের সন্ধানী, বেকার কথাটা আমি কখনো বলি না, আমি চাইবো কেউ যেন না বলো, কারণ বেকার বলতে কোনো শব্দ থাকতেই পারে না। আমরা প্রত্যেকে কাজের মানসিকতা নিয়ে কাজ করি এবং প্রত্যেকেই কোনো না কোনো কাজে যুক্ত। তো সেই জায়গাতে যারা কাজের সন্ধানী, ভালো কাজের সন্ধানী, হ্যাঁ, উদ্যোগী যারা, তাদেরকে যারা স্কিলে, বিভিন্ন ধরনের স্কিলের অংশীদারি, তাদেরকে নিয়োগ করা হলো। এইবার আমাদের সরকার আসার পর থেকে আপনারা লক্ষ্য করেছেন যে স্কিল ডেভেলপমেন্ট, তারপরে স্টার্ট আপ, স্ট্যান্ড আপ, এগুলোর উপরে আমাদের সরকার জোর দিয়েছে। এবার আমাদের রিসেন্ট আমাদের রাজ্যের ক্ষেত্রে আমাদের সরকার একটা বিশেষ উদ্যোগ নিয়েছে, যে স্টার্ট আপ ইন্ডিয়াতে, স্টার্ট আপ পলিসিতে যদি কোনো উদ্যোগী ছেলে বা মেয়ে যদি সে তার নিজের কোনো পলিসি ডিপার্টমেন্টের কাছে সে সাবমিট করে, হ্যাঁ, তার বিভিন্ন প্রোডাকশন করবে,
সে বিভিন্ন লোক নিয়োগ করবে, কোনো একটা কর্মক্ষেত্র তৈরি করবে, একটা ফ্যাক্টরি, এই সমস্ত বিষয় সে যদি উদ্যোগী হয়ে কোথাও কোনো একটা পলিসি সে ডিপার্টমেন্টের কাছে সাবমিট করে, তাকে তার পলিসিটা যদি 20 লক্ষ টাকা পর্যন্ত হয়, সেটা আমাদের রাজ্যে কিন্তু নতুন হয়েছে, 20 লক্ষ টাকা পর্যন্ত তাকে 1 পয়সাও রিটার্ন করতে হবে না গভর্নমেন্টকে। এটা তো বিজনেস কনক্লেভের আগেও ছিল, এটার সঙ্গে বিজনেস কনক্লেভের কি সম্পর্ক? না বলছি, এবার আমরা যে প্রতিনিয়ত বলি, কি বলি যে চাকরি পাবে কিনা, যে ফ্যাক্টরি গুলো আসছে সেখানে তারা কর্মসংস্থান পাবে কিনা, এগুলো তো পাবে, কেন পাবে না আমাদের রাজ্যে। এর বাইরে আমরা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত কি বলছেন নিজে স্বাবলম্বী হোক, নিজে একটা কিছু করো, নিজে উদ্যোগপতি হোক। এই যে বিষয়টা আমাদের রাজ্যের ছেলেদের বা আমাদের রাজ্যের যারা শিক্ষিত যুবক যুবতীরা আছে তাদের মাথায় এটা ঢোকাতে হবে যে আমরা নিজেরা আজকে উদ্যোগপতি হব। সরকার আমাদেরকে টাকা নিয়ে বসে আছে টাকা দেওয়ার জন্য, লোন দেওয়ার জন্য, এবং এগুলোর উপর ভিত্তি করে আমরা কেন আরেকজনের একটা ফ্যাক্টরিতে আমরা কাজ করব, চাকরি করব। হ্যাঁ, যাদের দরকার তারা করুক, কিন্তু আমরা নিজে উদ্যোগপতি হব, আমরা নিজে কাজ করব, আমরা একটা ফ্যাক্টরি বানাবো, আমরা ছোট পরিসরেই হোক না কেন, সেই শুরুটা ছোট পরিসরেই হোক না কেন, আস্তে আস্তে আমরা সেটা সেই জায়গাতে লক্ষ্য রেখে আমাদের সরকার প্রতিনিয়ত চেষ্টা করছে। এবং আমরা সেই জন্য আমরা অ্যাওয়ারনেস করছি বিভিন্ন জায়গায়, গ্রামে গঞ্জে গিয়ে আমাদের দলীয় পক্ষ থেকে, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা অ্যাওয়ারনেস করছি। কি অ্যাওয়ারনেস? যে তোমরা নিজেরা উদ্যোগপতি হও, সরকার থেকে লোন নাও, সবাইকে আপনি উদ্যোগপতি হওয়ার কথা বলছেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আজকের আলোচনা ছিল এই বিজনেস কনক্লেভের পরে কিভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে যুবদের জন্য। আপনি বলছেন সবাইকে উদ্যোগপতি স্টার্ট আপ করার জন্য, তো স্টার্ট আপের সঙ্গে বিজনেস কি কনক্লেভের কি সম্পর্ক, সেটা যদি আমাদের একটু বুঝিয়ে বলেন। দাদা, বিজনেস কনক্লেভ, এই যে আমি উদ্যোগপতিদের কথা বলছি, তারা কি বিজনেস কনক্লেভের আওতাধীন নয়? হ্যাঁ, বড় বড় বিজনেসম্যান, উদ্যোগপতিরা, ফ্যাক্টরির মালিকরা এখানে এসছে। আজকে যার ইচ্ছে আছে মনের থেকে যে আমিও আগামী দিনে একটা ফ্যাক্টরি খুলবো, আমি আজকে একটা উদ্যোগপতি হব, সে কি সেই বিজনেস কনক্লেভের আওতাধীন নয়? হয়তো সে সেখানে আজকে যাওয়ার জন্য আমন্ত্রণ পায়নি, বা যাওয়ার জন্য সে সঠিক পজিশন পায়নি, কিন্তু আজকে সেও তো একজন এই জায়গাতে উদ্যোগপতি হবার যোগ্যতা নয়, খালি সে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের একজন স্বনামধন্য উদ্যোগপতি হওয়ার সে যোগ্যতা রাখে। সেই জন্য আমি বলছি আজকে প্রত্যেকটা বিষয় একটা একটার সঙ্গে কানেক্টেড, কিন্তু একটু ভাবুন, একটু দেখুন, বিষয়টা পুরোটা একটা একটার সঙ্গে কানেক্টেড। আজকে আমাদের রাজ্যের যে উদ্যোগপতিটা আছে, সে আগামী দিনে বহিরাজ্যে যখন কোথাও এই ধরনের বিজনেস কনক্লেভ হবে, সেই বহিরাজ্য থেকে তাকে আমন্ত্রণ জানাবে। রানাবাবু, সবাই ব্যতিক্রমী হয় না, সবাই উদ্যোগপতি হতে পারবে না, সবার মধ্যে এই ক্ষমতা নেই। আপনারা উদ্যোগপতি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছেন বা স্বপ্ন দেখাচ্ছেন, সেটা ভালো কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে আমার যে এই যে বিজনেস কনক্লেভ বা ডেস্টিনেশন ত্রিপুরা বলে আমরা দেশ বিদেশ থেকে বিভিন্ন শিল্পপতিদের আমাদের রাজ্যে আমন্ত্রণ করে আনলাম, যেখানে তারা 342টি মৌ স্বাক্ষরিত করলো, সেখানে আমাদের রাজ্যের যুবরাজদের জন্য যখন শিল্প কারখানা গড়ে উঠবে, সেখানে কর্মসংস্থান, যেসব আমাদের রাজ্যের যারা ছেলেমেয়েরা যারা বহিরাজ্যে পাড়ি দিচ্ছে কাজের জন্য, তারা কি রাজ্যে থাকতে পারবে, বাড়িতে থেকে কাজ করে খেতে পারবে, সেই গ্যারান্টি আপনারা দিতে পারছেন? এই গ্যারান্টির জন্য আমি বলছি, হয়তো আপনারা জানারই কথা যে এই যে 342টা মৌ স্বাক্ষর, এর মধ্যে একটা মৌ কিন্তু আমাদের গুগলের সঙ্গে স্বাক্ষর হয়েছে। আচ্ছা, 6টা মৌ স্বাক্ষর হয়েছে ইভি, ইলেকট্রিক ভেহিকেলের যে প্রোডাক্ট গুলো আছে, এই ধরনের কোম্পানির সঙ্গে 6টা মৌ স্বাক্ষর হয়েছে। আমাদের রাজ্যে থেকে বিগত দিনে বাঁশের যে ধূপকাঠির যে আগরবাতির যে স্টিক করা হতো, এই স্টিকটা র মেটেরিয়ালসটা চলে যেত বাইরে, কিন্তু আজকের দিনে কি মৌ স্বাক্ষর হয়েছে এই মৌগুলোর মধ্যে, যে আজকে আমাদের রাজ্যের মধ্যে কোন রাজ্য থেকে কোন স্টিক আর বহিরাজ্যে যাবে না, বহির্বিশ্বে যাবে না। এই যে স্টিক গুলো আমাদের রাজ্যে উৎপাদন হবে, এবং এটা থেকে যে আগরবাতি যে প্রস্তুত করা হবে, সেটা আমাদের রাজ্যে হবে। এই যে বিষয়গুলা, সেগুলোর উপরে কিন্তু আমরা হয়তো লক্ষ্য করিনি, এগুলোর উপরে কিন্তু ছোট ছোট বিষয়গুলোর উপর, এই যে আমাদের নালকাটার যে আমাদের পাইনাপেল জুসের যে ফ্যাক্টরিটা ছিল, সেটা কিন্তু বন্ধ, এইটা আবার পুনরায় চালু করা হচ্ছে, এবং এইটার জন্য আমাদের 200 কোটি টাকার একটা মৌ স্বাক্ষর হয়েছে, সেটা পুনরায় চালু করা হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, এবং এখানে কিন্তু আমাদের রাজ্যের ছেলেরা কিন্তু
কর্মসংস্থান পাবে। একদম একদম, তাহলে আপনার এখানে গ্যারান্টি এখানে বলা হচ্ছে অবশ্যই যদি এই শিল্প বিনিয়োগগুলো যদি বাস্তবের মাটিতে হয় তাহলে কিন্তু কর্মসংস্থান হবে এখানে। একদম একদম। সুমনবাবু 25 বছরে আপনারা কিছুক্ষণ আগে বলছিলেন যে এটা সন্দিহান, এখন এই যে 25 বছরে বাম আমলে ত্রিপুরায় বড় কোনো মানে বেসরকারি শিল্প আসেনি, উল্টে পরিকাঠামোর অভাবে যুবরা ভিন্ন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হয়েছে, এমন একটা অভিযোগ বারবারই ওঠে। এটা নতুন নয়, আমাদের রাজ্য থেকে যে ব্রেন ড্রেন হচ্ছে বা এই যে মেধা পাচার, যারা একটু শিক্ষিত বা যারা কোনো জায়গা থেকে দক্ষতা শিখেছে তারা অন্য রাজ্যে ভিন্ন রাজ্যে চলে যায় বেটার সুযোগের জন্য, যেহেতু আমাদের রাজ্যে শিল্প কারখানা নেই। এখন যখন বড় অঙ্কের বিনিয়োগের কথা হচ্ছে বা বলা হচ্ছে তখন আপনারা যুবদের পাশে দাঁড়িয়ে একে স্বাগত জানাচ্ছেন না নেতিবাচক মনোভাব আপনারা পুষে রাখছেন? না না, আমি তো আগেই একাধিকবার বলেছি যে আমরা এরকম একটা বিজনেস কনক্লেভ হওয়ার ফলে আমরা এটাকে বিরোধিতা করছি না, আমরা চাইছি শিল্প আসুক আমাদের রাজ্যে। ঠিক আছে, শিল্প আসুক, কারখানা হোক। আমি একাধিকবার আমি বলেছি এই বিষয়টা, আমাদের রাজ্যে বেকার যুবক যারা আছে, কাজ নেই, বহিরাজ্যে যাচ্ছে, তারা আমাদের রাজ্যে থেকে ওরা কাজ করার সুযোগ পাক, এতে করে আমাদের রাজ্যের ডেভেলপমেন্ট হবে। আমরা এটাকে বিরোধিতা কিন্তু করছি না। না, কিন্তু এই যে বামপন্থী ট্রেড ইউনিয়ন বা যুব সংগঠনগুলোর বিরুদ্ধে কিন্তু অতীতে অনেক সময় মানে এই যে শিল্প বান্ধব পরিবেশ নষ্ট করার একটা অভিযোগ আছে, সেটা আমাদের রাজ্যে নয় শুধু, এটা আমরা পশ্চিমবঙ্গ দেখেছি, আমরা অন্য রাজ্যেও দেখি। এই কনক্লেভের মাধ্যমে সত্যি যদি কোনো শিল্পপতি রাজ্যে কারখানা করতে আসেন, তবে আপনাদের যুব সংগঠন কি রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে সেই শিল্পকে টিকিয়ে রাখতে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আপনারা সহযোগিতা করবে? অবশ্যই সহযোগিতা করব। অ্যাকচুয়ালি আমি যেটা শুনছিলাম, রানাবাবুরা স্বপ্ন ফেরি করে বেড়ায়। আমি যেটা বলছিলাম, ওরা আমাদের সামনে এই রাজ্যের বেকার যুবক যুবতী বা আমাদের সমস্ত অংশের মানুষের কথা আমি বলবো, নানা বিষয়গুলি তারা মুখরোচক করে ওরা বলবার চেষ্টা করেছেন, আগেও করেছেন, এখনো করছেন। খুব সুন্দর সুন্দর বিষয়গুলি আমাদের রাজ্যের মানুষের সামনে উপস্থাপন করেন। এতে করে আমরা কি করি, এই রাজ্যের মানুষ হিসাবে আমরা নূতন করে আমাদের মধ্যে আশা জাগে, আমি নেতিবাচক বলছি না, ওরা নানাভাবে বিষয়গুলি উপস্থাপন করেন। যখন দেখুন ওরা সরকারে আছে, একদম আমি পরিষ্কার বলছি, ওরা সরকারে আছে, ওরা যখন একটা প্রতিশ্রুতি দেয় বা ওরা যখন একটা বিষয় আমাদের সামনে, রাজ্যের মানুষের সামনে রাখে, আমরা এই রাজ্যের মানুষ হিসাবে আমরা কিন্তু এটাকে বিশ্বাস করি যে না ঠিক আছে, ওরা বলছে এই বিষয়টা হবে, তাহলে হবে। হলে পরে আমার রাজ্যের যারা কাজ নেই ওরা কাজ পাবে, যারা খেতে পারছেন ওরা খেতে পারবে, এই বিষয়গুলো আমাদের মধ্যে একটা আশার সঞ্চার হয়। আমাদের রাজ্যে শিল্প আসবে, আমাদের রাজ্যে কারখানা হবে। কিন্তু যখন দেখি এটা শুধু কথাই থেকে যায়, শুধুমাত্র ফ্লেক্সের মধ্যে সীমাবদ্ধ থাকে, যখন একটা মানে শুধু ভাষণের মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন এর পরবর্তী সময় আমাদের রাজ্যের মানুষ আমরা হতাশ হই। এটা হচ্ছে আমাদের কাছে অত্যন্ত বেদনার যে আমরা হতাশ হচ্ছি বারবার, যেটা বলছে সেটা হচ্ছে না। এই জায়গাটাই হচ্ছে প্রশ্ন। আমি তো মানে বলছিলাম এই যে গত 3 বছরের কথা বললাম, 2021-এর কথা আপনি যদি বলি, 50টা উনি বলছিলেন পোলো টাওয়ার। হ্যাঁ ঠিক আছে, এই পরিসরে হয়নি, তখন আরেকটু কম পরিসরে হয়েছে, পোলো টাওয়ারে হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করি সেখানে 50 জন ব্যবসায়ী শুরুতে, কিন্তু 2021-এর কথা বলছি, সেখানে প্রায় 3,000 কোটি টাকার মতো বিনিয়োগের প্রতিশ্রুতি ওরা দিয়েছিলেন। 10,000 বেকারের কর্মসংস্থান হবে। একটু পেছন দিকে যাচ্ছে, 10,000 বেকারের কর্মসংস্থান হবে 2021-এ বলেছিলেন। হয়েছে 10,000 বেকারের কর্মসংস্থান? আমি জানতে চাইবো। যদি হয়ে থাকে তাহলে সরকার আমাদের সামনে এগুলো উপস্থাপন করুক যে এইটা হয়েছে, এই যে এই পোলো টাওয়ার, এই বিজনেস ইয়ার ফলে আমাদের রাজ্যের এই শিল্পটা হয়েছে, এতে করে এই এতজন বেকারের কর্মসংস্থানের সুযোগ হয়েছে, এই ডেভেলপমেন্ট হচ্ছে, এই শিল্প কারখানা হয়েছে, এটা আমাদের রাজ্যের মানুষের সামনে সরকার উপস্থাপন করুক না। তাহলে তো আমরাও বুঝতে পারি যে এই যে 3 বছর 2021, 2023, 2025, এখন 2026, যে আমাদের রাজ্যের এই বিশাল পরিসরে এই বিষয়গুলি হওয়ার ফলে আমাদের রাজ্যের শিল্প কারখানার সত্যিকার অর্থেই ডেভেলপমেন্ট হয়েছে, বেকারদের কর্মসংস্থান হয়েছে। উল্টো আমরা লক্ষ্য করেছি যে এই যে বিজনেস কনক্লেভের নামে যেটা হয়েছে, এই যে ডেস্টিনেশন ত্রিপুরা, বহিরাজ্য থেকে যারা এসছেন, তো দেশ বিদেশে কয়েকজন হয়তো এসছেন, মানে একটা অব্যবস্থা আমরা কি প্রত্যক্ষ করিনি? আমরা কিন্তু প্রত্যক্ষ, এই রাজ্যের মানুষ হিসেবে কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি। এটা আমাদের কাছে একটা লজ্জার। বহিরাজ্য, বিদেশ থেকে যারা ব্যবসায়ীরা এসছেন, চেয়ার নিয়ে, মিডিয়ার মাধ্যমে আমি আপনাদের মাধ্যমেই দেখেছি যে চেয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, মানে একটা অব্যবস্থা কিন্তু সেখানে ছিল। এটাও আমাদের কিন্তু বলতে হবে।
না ঠিক এটাও আছে, আমাদেরকে ওকে, বলতে এখন হবে। সেটা হচ্ছে আয়োজনের বিষয়টা নিয়ে আপনি কথা বলছেন, কিন্তু আমরা দেখছি রাজ্যের যুবদের ভবিষ্যতের কথা। অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে রানাবাবু, আপনি বলেছেন আগের ইনভেস্টর মিটের কথাও বলেছেন, আপনি এবার থেকে আপনি কি আশা করছেন বা রাজ্যের যুবদের কি আশা করা উচিত সেটাও বলেছেন। একটা প্রশ্ন আপনার কাছে, শেষ প্রশ্ন, রাজ্য শিল্প স্থাপনের ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে বড় বাধা কি? আমরা শিল্পর কথাই বারবার বলছি, কারণ শিল্প কারখানা হলেই কর্মসংস্থান বড় আকারে হয়। আমরা ধরে নিচ্ছি যে 342টার মধ্যে যদি কয়েকটাও শিল্প কারখানা গড়ে ওঠে ছোট বড় মাঝারি পরিসরে, তাহলে কিন্তু আমাদের রাজ্যে অনেকগুলো কর্মসংস্থান হবে। এখানে সবচেয়ে বড় বাধা কি হতে পারে? পরিকাঠামো, বিদ্যুৎ, জমি, দক্ষ মানব সম্পদ, নাকি বাজার বা অন্য কিছু? আপনার এই কথাটা বলার আগে আমি এই 2 মিনিট একটু 2 মিনিটের সময়ও কিন্তু নেই খুব বেশি। বলিনি। হ্যাঁ, খুব সুন্দর করে আমার প্যানেলিস্ট বলছিলেন যে আমরা নাকি স্বপ্ন ফেরি করে বেড়াই, তো এটার একটা বাস্তব উদাহরণ আমি দিয়ে দিই যে 2011-12 সালে এই রাজ্যে স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট এই রাজ্য থেকে 2011-12 সালে বাইরে বহির্বিশ্বে রপ্তানি হয়েছে। তার যে টাকাটা পয়সাটা আমাদের রাজ্যে এসেছে 19,208 কোটি টাকা। আর 2024-25 সালে যেই ডোমেস্টিক প্রোডাক্টের বহির্বিশ্বে আমাদের রাজ্য থেকে রপ্তানি হয়েছে তার যে টাকার পরিমাণটা সেটা হলো 90,000 কোটি টাকা থেকে অল্প বেশি, মোটামুটি ধরুন 90,000 কোটি টাকাই। তো এই যে পরিসংখ্যানটা, এটা আমার কথা নয়, এটা নীতি আয়োগের কথা। এইবার আসছে আমাদের রাজ্যের, যেহেতু আমি প্রথম আগর দিয়ে শুরু করছি, শেষটাও আগর দিয়ে করছি, আমাদের রাজ্যের উনি বলছিলেন 10,000 যে কর্মসংস্থান, হ্যাঁ জানি না আমি 10,000 করতে পারি কিনা, হয়তো 10,000 থেকে বেশি হতে পারে, 2-4টে কম হতে পারে, কিন্তু আমাদের রাজ্যের যে আগরের যে 3-3টে সাবমিট হয়েছে আমাদের বিগত দিনে, এইখানে আমাদের নর্থ ত্রিপুরাতে বিশেষ করে কদমতলা, কুর্তি, চুড়াইবাড়ি, নর্থ ত্রিপুরা সহ এই যে অংশটাতে আমাদের আগরের সবচাইতে বেশি আমাদের উৎপাদন হয় বিগত দিন থেকে এবং আজকের দিনও হয়। ওকে, এই জায়গাতে বিশেষ অংশ আমরা কর্মসংস্থান দিতে পেরেছি। ওকে, ঠিক আছে, আগের কর্মসংস্থান হয়েছে, আপনার কথা ঠিক। বাধা কিছু নয়, আমি বাধা এটাই বলবো যে বাধাটা আজকে কিছু নেই, বাধাটা ছিল, আমরা এটা মুক্ত করতে পেরেছি। কি ছিল? আমাদের রাজ্যে যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে সেখানে যেই ইন্ডাস্ট্রিয়ালিস্ট এসেছিল বিগত দিনে, তারা ঘাপটি মেরে বসেছিল, তাদেরকে উৎখাত করতে বাধ্য করা হয়েছে। কেন? তুল্য আদায়ের জন্য। কেন? তাদের থেকে মাস্তানি করে তুল্য আদায় করা হতো, সেটা আমি জোর গলায় বলতে পারি রাজ্যের মানুষ জানে। কিন্তু আজকের দিনে আপনি খবর নিয়ে দেখুন, আমাদের ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের যে ভূমি আছে সেই ভূমি ফুরিয়ে গেছে। আর আমি বলছি আর নতুন করে ভূমি চেয়েছে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট সরকারের কাছে। আপনার সময় ঘুরে গেছে, রানাবাবু সাউন্ড অফ করে দাও। শুনো, 1 মিনিট সময় আছে, কি বাধা আছে এই মুহূর্তে? দেখুন, এই সময়ের মধ্যে শিল্প কারখানা হতে প্রথমত হচ্ছে সরকারের উদ্যোগের প্রয়োজন আছে প্রথমত। দ্বিতীয় যেটা হচ্ছে, আমি কথাগুলি বলছি যে আমাদের রাজ্যের বর্তমান সময়ে যে রাস্তাঘাট, আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে রাস্তাঘাট মানে এই যে যোগাযোগের একটা বাধা হতে পারে। রাজ্যের আইন শৃঙ্খলা এই সময়ের মধ্যে দারুণভাবে অবনতি হয়েছে, এই বিষয়টাও এক্ষেত্রে একটা বাধা হতে পারে। তাছাড়া ওই রানাবাবু যেটা লাস্টের দিকে বলছিলেন, এই যে তুল্য আদায়, এই রাজ্যের মানুষের অভিজ্ঞতা আছে তুল্য আদায় বামফ্রন্টের আমলে হয়তো নাকি এই সরকারের আমলে হচ্ছে, এটা আমার আর রানাবাবুর চাইতে এই রাজ্যের মানুষের অভিজ্ঞতা আমাদের চাইতে বেশি আছে। ফলে এটা রানাবাবুরা যতই বলুক না কেন, এই রাজ্যের মানুষের সেই অভিজ্ঞতাটা আছে। তবে আমি সব শেষে যে বিষয়টা মানে বলে শেষ করব, আমরা আশাবাদী এই রাজ্যের সরকার উদ্যোগ নিক, শিল্পপতিরা আসুক, আমাদের রাজ্যের বেকার যারা যুবক যুবতী আছে এই রাজ্যে থেকে ওরা যেন কাজের করার সুযোগটা পায়, সেটা সরকার তার ব্যবস্থা করুক। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে থাকার জন্য। রানাবাবু আপনাকে ধন্যবাদ, সুমনবাবু আপনাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, এটা ঠিক ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ একদিকে যেমন রাজ্যের অর্থনীতি এবং যুব সমাজের সামনে এক বিরাট সম্ভাবনার দরজা খুলে দিয়েছে, ঠিক তেমনি অন্যদিকে জন্ম নিয়েছে একগুচ্ছ কঠিন প্রশ্ন। তবে ত্রিপুরার লক্ষাধিক বেকার যুবক শুধু চায় কাজের অধিকার এবং নিজেদের মাটিতে মাথা উঁচু করে বাঁচার নিশ্চয়তা। তাই এই কনক্লেভ কি সত্যি ত্রিপুরার যুবদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে, নাকি এটা কেবলই আরেকটা সংখ্যার চমক, সেটা ইতিহাসের পাতাই রয়ে যাবে, তা সময় বলবে। কিন্তু সঙ্গে থাকুন, আর দেশ দুনিয়ার সব গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।